তেমাতার মোড়ে বসে বন্ধুদের সঙ্গে 3 বেলা আড্ডা দেওয়া ছেলেটা সবসময় কিন্তু বকাটে হয় না। ছেঁড়া ফাটা জিন্স পরে রাস্তা দিয়ে দাপিয়ে বেড়ানো ছেলেটা সবসময় কিন্তু লোফার হয় না। মেয়ে দেখলে যে ছেলেটা বারবার পেছনে ঘুরে যায়, সবসময় কিন্তু সেই ছেলেটা লুচ্ছার লাফাঙ্গা হয় না। যে ছেলেটা আদব কাদার কোনো ধার ধারে না, সে কিন্তু সবসময় বেয়াদব হয় না। যেই ছেলেটা ভদ্র সমাজে মানিয়ে নেওয়ার পক্ষে অনুপযুক্ত, সেই ছেলেটা সবসময় অশিক্ষিত হয় না। রিয়া এই কথাটা হাড়ে হাড়ে মর্মে মর্মে সেদিন বুঝেছিল। তারপরে এই ছেলেটিকে নিয়ে তার প্রথম কলম ধরা। রিয়া এই পাড়ায় নতুন এসছে, নতুন মানে নতুন বাড়ি করে এসছে। তার সংসারে স্বামী আর 7 বছরের একটা পুত্র সন্তান। রিয়া প্রতিদিন সকালে তার ছেলেকে সঙ্গে নিয়ে স্কুলের বাসে ছাড়তে যায়। স্বামীও সেই সময় অফিসে বেরোয়। 3 জন একসঙ্গে বড় রাস্তা অবধি যায়। সেখানে রিয়ার ছেলের স্কুল বাস আছে, সেখানে ছেলেকে তুলে দিয়ে রিয়া বাড়ি চলে আসে। রিয়া শাড়ি পরতে ভীষণ পছন্দ করে, তাই সে রোজ শাড়ি পরে ছেলেকে দিতে যায় এবং আনতে যায়। রিয়া যখন রাস্তা দিয়ে যায় তখন ঠিক তেমাথার মোড়ে কতগুলো ছেলে বসে থাকে। তারা বেশ গল্প গুজবে মশগুল হয়ে থাকে। রিয়াকে দেখলে তখনই একটা ছেলে কেমন যেন চুপ হয়ে যায় আর রিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রিয়া প্রথমে এই ব্যাপারটা খেয়াল করেনি। তারপরে যত দিন যাচ্ছে রিয়া লক্ষ্য করতে লাগলো যে এতগুলো ছেলের মধ্যে একটি মাত্র ছেলে রিয়ার দিকে কেমনভাবে যেন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিয়া ভাবলো, ছেলেটি কেন আমার দিকে তাকায়, ও কি আমাকে চেনে? তারপর নিজের মনে মনে বলল, না না, ও আমাকে চিনবে কী করে, আমি তো এবারে নতুন এসেছি। তারপরে যত দিন যায় তত ছেলেটির তাকানো দেখে, ছেলেটির এ ধরনের আচরণ দেখে রিয়ার মনে বারবার একটা প্রশ্ন জাগে, ছেলেটি কেন আমাকে দেখে, কী কারণে দেখে? যাকে এই সমস্ত কথা ভেবে আমার কী লাভ, আমি ছেলেটাকে চিনি না জানি, আমার কোনো দরকার নেই, এই ভেবে রিয়া চুপ করে যায়। কিন্তু দীর্ঘদিন এইভাবে চলার পরে রিয়ার মনে সত্যি করে ছেলেটি একটুখানি দাগ কাটে। রিয়া তখন মনে করে, ছেলেটার তাকানোর উদ্দেশ্যটা কি? ও তো আমাকে কোনো খারাপ কথা বলে না, বা ও যেইভাবে আমার দিকে তাকিয়ে থাকে তার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। একদিন ওকে জিজ্ঞাসা করবো যে তুমি আমার দিকে কেন তাকিয়ে থাকো। যথাসময়ে রিয়ার ছেলের জন্মদিন। রিয়া তো খুব ব্যস্ত, বাড়িতে আত্মীয় স্বজন সবাই উপস্থিত হয়েছে। রিয়াকে প্রতিদিন বাজারে যেতে হচ্ছে ছেলের জন্মদিন উপলক্ষে কেনাকাটা করতে। রিয়ার ভাইও এসছে, 3-4 দিন থাকবে এখানে। রিয়া তার ভাইকে সঙ্গে নিয়ে প্রায় প্রতিদিনই বাজারে যাচ্ছে। স্বামী থাকে অফিসে, একা একা যাবে? ভাইকে বললো, ভাই তুই চ আমার সঙ্গে, আমরা দুজন মিলে বাজার করে আসি। ভাইয়ের হাত ধরে যখন রিয়া ওই রাস্তাটা ক্রস করে তখন ছেলেটির দৃষ্টিটা কেমন যেন পাল্টে যায়। রিয়া সেটা লক্ষ্য করে। ছেলেটি কেমন রাগে ক্ষোভে মটমট করে রিয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়া ভাবে, বাহ, এই ছেলেটার কী হলো, এতদিন তো আমার দিকে খুব ভালোভাবে তাকাতো, হঠাৎ করে ওর দৃষ্টিটা কেন এমন বদলে গেল? রিয়া তো ভাববে এই সমস্ত কথা, কারণ রিয়া একটু আধটু লেখালেখি করে। ওর মনে একটা জানার ইচ্ছা আছে, ওর মনে কিছু বোঝার ইচ্ছা আছে, কিছু বলার ইচ্ছা আছে। সেই জন্য রিয়া আজকাল বড্ড বেশি ছেলেটাকে নিয়ে মাথা ঘামাচ্ছে। তারপরে ছেলের জন্মদিনের সেই শুভ দিনটি এলো। বাড়িতে ছোট জায়গা, সেজন্য বাড়িতে এতগুলো নিমন্ত্রিত লোকের বসার পক্ষে, থাকার পক্ষে, আসার পক্ষে একটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য রিয়ারা একটা ভবন ভাড়া করেছে। ভবনটা বেশি দূরে না, এই বড় রাস্তার পাশে। জন্মদিনের আগে রিয়ার স্বামী রিয়ার জন্য একটা খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসে। রিয়া প্রথমে পরতে অপছন্দ করে, মানা করে, তুমি কেন নিয়ে এসছো এটা? তারপরে ছেলের আবদারে, স্বামীর আবদারে সেই পোশাকটা পরবে বলে স্থির করলো ছেলের জন্মদিনে। যথাসময়ে রিয়া সেই পোশাকটা পরলো। রিয়াকে দেখতে ভীষণ সুন্দর, তার ফিগারটাও খুব সুন্দর। রিয়া যখন পোশাকটা পরলো তখন চারিদিকে প্রশংসার ঝড় উঠে গেল। শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে মা বাবা স্বামী আত্মীয় স্বজন সবাই বলল, তোমাকে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন একদম ডানা কাটা পরি, তুমি এগুলোই তো পরতে পারো, সবসময় শাড়ি পরে কেন থাকো? রিয়া তখন বলল, আমি জানি না, শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, শাড়িটা আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়। যথাসময়ে তারা সবাই মিলে সদল বলে ভবনের পথে যাত্রা হলো।
ঠিক সেই সময় রিয়া লক্ষ্য করলো সেই তেমাতার মোড়ে ছেলেগুলো সবাই বসে আছে, তার মধ্যে সেই ছেলেটিও আছে। রিয়া যেই ওই ছেলেটির সামনে গিয়ে হাঁটা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি উঠে দাঁড়িয়ে দৌড়ে রিয়ার কাছে এসছে। সে এমনভাবে দৌড়ে রিয়ার কাছে আসলো, রিয়ার মনে হচ্ছে যেন বন থেকে একটা হিংস্র পশু, একটা বাঘের মতন ভয়ঙ্কর প্রাণী আমার উপরে ঝাঁপিয়ে পড়তে আসছে। রিয়া তখন বলছে, কি হয়েছে ভাই তোমার, তুমি এরকম করছো কেন? ছেলেটি বলল, ও তুমিও তোমার আসল রূপটি দেখিয়ে দিলে, বুঝেছি বুঝেছি, তোমরা সব মেয়েরাই এরকম, তোমরা সব মেয়েরাই নোংরা, শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকো। তোমাদেরকে আমি সেই ছোটোবেলার থেকে চিনি, তোমাকে আর বলতে হবে না তুমি ভদ্র মেয়ে, তুমি ভালো মেয়ে। রিয়া কিছুই বুঝতে পারলো না ছেলেটির কথা, বারবার জিজ্ঞাসা করছে, ভাই কি সমস্যা, তোমার কি হয়েছে? যত সে বলছে ছেলেটা তত তার উপরে খেপে যাচ্ছে। সে বলছে কি, নোংরা মেয়ে, বাজারু মেয়ে, তোমরা সব এক একটা ব্যবসাদার মেয়ে, তুমি এই পথে নেমেছো, তুমি আর কয়েকদিন পরে স্বামী সন্তান ছেড়ে চলে যাবে। তোমার না স্বামী আছে, তোমার না একটা ছোট ফুটফুটে ছেলে আছে, তোমার একটু মায়া দয়া নেই? তুমিও সেই নরকের কীট, তুমিও কি সেই নর্দমায় বাস করো? তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, বলে ছেলেটি থু থু করে থুতু ফেলতে শুরু করলো। রিয়া মাথা নিচু করে শান্ত পায়ে সেখান থেকে চলে এলো। রিয়ার মনটা বড্ড মেরে লাগছে আজকে। এত আনন্দের মাঝেও ছেলেটির ওই ধরনের অদ্ভুত আচরণ রিয়াকে খুব কষ্ট দিয়েছে। রিয়ার জানতে ইচ্ছা করছে, ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ছেলেটি কেন আমার সাথে এরকম আচরণ করলো? ঠিক আছে, অনুষ্ঠান মেটার পরে একদিন ভাবনা চিন্তা করে ওর সাথে আমি কথা বলবো, কারণ রিয়া ভয় পাওয়ার মেয়ে না। তারপরে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে রিয়ার সমস্ত মস্তিষ্ক জুড়ে ছেলেটির ওই আচরণ, সে কিছুতে ভুলতে পারছে না সেই দিনের সেই ব্যবহারের কথা। তার বারবার মনে হচ্ছে ওর কাছে ছুটে গিয়ে আমি জিজ্ঞাসা করি যে আমি কি করেছি, কি দোষ করেছি যে তুমি আমাকে এত বাজে বাজে কথা বললে, এত বড় অপবাদ দিলে। তারপরে বেশ কিছুদিন চলে যায়। ছেলেটি এখন রিয়াকে দেখলে মাথা নিচু করে থাকে, আর মুখ দিয়ে যেন বিড়বিড় করে কি শব্দ উচ্চারণ করে। রিয়া কিছুতেই বুঝতে পারে না। তারপর একদিন সাহস করে ছেলেটির সামনে গিয়ে রিয়া দাঁড়ালো। রিয়া ছেলেটির সামনে গিয়ে বলল, শোনো ভাই, তুমি তো আমার ভাইয়ের বয়সী, তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে আমি ভাই বলে সম্বোধন করছি। আচ্ছা তোমার কি সমস্যা বলো তো? তুমি সেদিন কেন আমার সাথে এরকম আচরণ করলে? ছেলেটি তখন বলল, আমি আপনাকে কোনো কথা বলবো না, কারণ আপনাদের মতন মেয়েরা আমাদের মতন ছেলেদের কথা শোনার উপযুক্ত না। আপনাদের মতন মেয়েদের জন্যই তো আজকে আমার মুখ দিয়ে এই সমস্ত ভাষাগুলো বেরোলো। রিয়া তখন বলল, তুমি যাকে যা খুশিই ভাবো না কেন, আমি কিন্তু ওরকম নই। তুমি বলতে পারো তোমার কি কথা আছে, আমি তোমার কথা সব শুনবো। ছেলেটি তখন বলল, আমারও খারাপ লাগছে, আপনাকে আমি চিনি না জানি না, সেদিন অতগুলো কথা বলে দিলাম, তবু আপনি যদি শুনতে চান শুনুন। রিয়া তখন বলল, আচ্ছা তুমি একটু সরে বসো তো, তোমার পাশে আমি একটু বসি, এবার বসে আরাম করে শুনি তোমার কথা। ছেলেটি তখন বলতে শুরু করলো, জানেন তো দিদি, আমার বয়স যখন 7 বছর, তখন আমার মা আমাদের ছেড়ে আমার টিউশনি মাস্টারের হাত ধরে একদিন গভীর রাত্রে পালিয়ে যায়। আমাদের পরিবারটা খুব সুখী পরিবার ছিল। আমাদের পরিবারের মধ্যে অনেক ভালোবাসা ছিল। মা বাবা আমি এই 3 জনে মিলে খুব আনন্দ করে দিন কাটাতাম। মা আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো, কত যত্ন করতো। মা কথাও দিয়েছিল, তোকে ছেড়ে আমি কখনো যাব না, যেদিন মরণ আসবে সেদিন কিন্তু আমি চলে যাব, তার আগে আমার এক পাও এখান থেকে নড়বে না। কিন্তু দেখুন, সেই মাও একদিন একজনের হাত ধরে চলে গেল। কি অভাব ছিল বলুন তো আমাদের সংসারে? আমার এই নরম খুশি আনন্দভরা মুখটা মা ফিরে দেখলো না। বাবার এই অসহায় চোখ দুটো উপেক্ষা করে মা কেমন হারিয়ে গেল। সে যে গেল, তারপর আর ফিরে আসেনি। মাঝে 2বার যোগাযোগ করেছিল বাবার সাথে, খোঁজ খবর নিয়েছিল আমার সম্পর্কে, আমি কেমন আছি, কি পড়ছি।
বাবা বলেছিল তোমার আর এই সমস্ত নিয়ে আর মাথা ঘামাতে হবে না, ওর দায়িত্ব এখন আমার। আমি আমার মাকে ভীষণ ভালোবাসতাম। আমি আমার মাকে দিয়ে সারা পৃথিবীর মেয়েকে দেখতে পেতাম। আমার মা যখন সন্ধ্যাবেলা কপালে একটা লাল টিপ পরে মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালাতে যেত, তখন আমি মনে করতাম পৃথিবীর সব মেয়েরা যেন এরকম স্নিগ্ধ, এত শান্ত। মনে মনে আমার সমস্ত মেয়েদের প্রতি একটা শ্রদ্ধা জন্মাতো। ওইটুখানি বয়সে আমি মেয়েদের তখন খুব ভালোবাসতাম। আমি ভাবতাম সব মেয়েরা বুঝি মায়ের মতনই হয়, সব মেয়েরা বুঝি এরকম আদর্শ হয়। আমি মনে করতাম সব মেয়েরাই বুঝি স্বামী সন্তান সংসারকে এইভাবে বুক দিয়ে সারা জীবন আগলে রেখে দেয়। আমি মনে করতাম সব মেয়েরাই মনে হয় মৃত্যুর আগ অবধি এই সংসারের বন্ধন ছিঁড়ে যায় না। আমি মনে করতাম মেয়েরা মনে হয় সব মন্দিরের চেয়ে বড় এই সংসারটাকে মন্দির মনে করে। আমার সেই ধারণা ভুল প্রমাণিত করে দিল আমার নিজের মা। আমার মা হলে হবে কি, সেও তো একজন মেয়ে, সেও তো একজন নারী। সে চলে যাওয়ার পরে আমার ভিতটা কেমন নড়ে গেল। সেইখানে আমার স্বপ্নের কোনো নারী, আমার পছন্দের কোনো নারীকে আমি দাঁড় করাতে পারি না। যখনই মনে করি আমি কাউকে এখানে বসাবো, সেই টলমলে ভিড়ের থেকে কেমন যেন গড়িয়ে পড়ে যায়। তোমাকে যখন আমি প্রথম দেখি তখন আমার মনে হয়েছিল সেই যেন মায়ের রূপ, সেই শাড়ি পরে শান্ত চরণে তোমার মুখটা কি স্নিগ্ধ। আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে, তোমাকে দেখে, তোমাকে দিদি বলে মনে করে আমি মনে হয় মেয়েদের প্রতি ধারণাটা পাল্টে দেবো। রিয়া তখন বলল, ভাই তুমি এত কিছু ভেবো না, পৃথিবীতে সব মেয়েরা কিন্তু সমান হয় না, সব মায়েরাও কিন্তু সমান হয় না। আমি মানছি তোমার মা ভুল করেছে, অন্যায় করেছে, তোমাদের উপরে অবিচার করেছে, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত মেয়েরাই খারাপ। তোমাকেও কিন্তু একদিন একটা মেয়ের আশ্রয়ে থাকতে হবে, তোমার পাশেও কিন্তু একটা মেয়েকে তোমাকে বসাতে হবে। তুমিও কিন্তু একটা মেয়ের হাত ধরে সারা জীবন অনেক দূর পথে পাড়ি দেবে। মেয়েদেরকে এত ঘৃণা করো না। ছেলেটি তখন বলল, আমি কিছুতে পারবো না। পৃথিবীতে এমন মেয়ে কেউ আছে নাকি যে নাকি আমার মায়ের দেয়া সেই অন্ধকারটাকে দূর করে আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দেবে। রিয়া তখন তাকে আশ্বাস দিল। রিয়া বলল, নিশ্চয়ই আছে, কেন থাকবে না। তুমি শুধু তাকে চিনতে শেখো। তুমি তো এখন বড় হয়েছো, তুমি এখন সব কিছু বুঝতে পারবে। তোমার জীবনটা আর এলোমেলো হবে না, তোমার জীবনটা এখন গুছিয়ে নেবার পালা। তারপরে রিয়া কেমন যেন স্নেহের বশে তার হাতটা ছেলেটির মাথায় বুলিয়ে দিয়ে বলল, ভাই তোমার যদি মনে হয় তুমি আমার বাড়িতে আসতে পারো, আর তুমি আমাকে তোমার নিজের দিদি মনে করতে পারো, আমি আজকে আসি, হ্যাঁ, আমি আবার অন্য সময় তোমার সাথে কথা বলবো। এই কথাটি বলে রিয়া বাড়ি চলে এলো। বাড়িতে এসে রিয়া খুব ভাবনায় পড়ে গেল। সে আর দেরি না করে তার কলমটা হাতে তুলে নিল, লেখা শুরু করে দিল সেই ছেলেটির জীবনের আত্মকথা। রিয়া তখন মনে মনে ভাবল, আমাদের সমাজে ছেলেদের যন্ত্রণাটা যখন খুঁজতে যায়, যখন একটা ছেলের দুঃখ কষ্ট নিয়ে কোনো কথা বলতে চায়, তখন আমরা তাদের কষ্ট দুঃখ গুনতে পারি না, কারণ আমাদের তাদের কষ্ট দুঃখের কথাগুলো চিনি না, জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা ছেলের কষ্ট মানে বেকারত্বের জ্বালা, একটা ছেলের যন্ত্রণা মানে একটা সংসারকে স্বচ্ছ না রাখা। আচ্ছা, একটা ছেলের জীবনে কি শুধুমাত্র এই দুটোই কষ্ট, এই দুটোই যন্ত্রণা, আর কোনো যন্ত্রণা নেই? একটা ছেলে কি মনের মধ্যে সারা জীবন কোনো যন্ত্রণা বহন করে নিয়ে বেড়ায় না? নিশ্চয়ই বেড়ায়। খুঁজে বেড়ালে, মনের খোঁজ রাখলে পরে জানা যাবে এরকম অনেক ছেলে আছে যারা এক একটি বিশেষ বিষয়কে তারা ঘেন্নার চোখে দেখে, বিশেষ করে নারীদের। আমাদের খুঁজতে হবে সেই সমস্ত ছেলেদের অতীতটাকে। যখন একজন মা তার ছোট সন্তানকে রেখে চলে যায় বা মা বাবার মধ্যে ডিভোর্স হয়, তখন সবসময় আমরা এই কথাটাই বলি, বাচ্চাটার কী হবে, বাচ্চাটার ভবিষ্যৎটা কী হবে। আমরা কি কখনো বলি এই বাচ্চাটি, এই ছেলেটি বড় হয়ে কি হবে?
তার মনের মধ্যে কী প্রভাবটা পড়বে। এই ছেলেটা এখন যখন বাচ্চা আছে তখন তো ঠিকই আছে, যখন এ বড় হবে তখন সেই বারুদগুলোকে পাক দিতে দিতে একটা শক্ত বড় বোমা তৈরি করবে। আর যেদিন তাতে আগুন লাগবে সেদিন এমনভাবে ফাটবে চারিদিকে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই ছেলেটির ভবিষ্যৎটা কী হবে? সেই ছেলেটি কী দৃষ্টিতে দেখবে একজন মেয়েকে? এই দায় কি ছেলেটির? না, একদমই নয়। ছেলেটির কোনো দায়ী নয়। ছেলেটির উপরে একটা ঘৃণ্য জঘন্য মানসিকতা আরোপ করে দেওয়া হয়। করে একটা মেয়ে পারে একটা ছেলেকে তার জীবনের সফলতার শীর্ষে পৌঁছে দেওয়া। আবার একজন মেয়েই পারে একটা ছেলেকে নরকের মধ্যে ঠেলে ফেলে দেওয়া। একটা ছেলেকে পারে একটা মেয়ে যন্ত্রণায় ছটফট করে বিষক্রিয়া করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মেয়েরাই পারে। সেই ছেলেটির কথা রিয়া লিখতে লিখতে তার দু ফোঁটা চোখের জল বইয়ের পৃষ্ঠায় গড়িয়ে পড়ল। একজন মা যখন একজন ছোট ছেলেকে রেখে সংসার থেকে চলে যায়, তখন সে কিন্তু যাওয়ার পথে সেইটিকে শিখিয়ে দিয়ে যায় মেয়েরা বিশ্বাস করার যোগ্য না, মেয়েরা সংসার করার যোগ্য না, মেয়েরা শুধু কষ্ট দেয়। মেয়েদের অত শক্তি নেই সারা জীবন তার সংসারটাকে, তার স্বামীকে, তার মেয়েকে বা ছেলেকে আঁকড়ে ধরে রাখার। ছেলেটি শিখে যায় আমি কোনো দিন কোনো মেয়েকে পাশে নিয়ে জীবনে পথ চলতে পারবো না। সে তখন জেনে যায় আমি বিয়ে করলে আমার কপালেও ঠিক এরকমই হবে। আমি যখন সংসার করব আমার সংসার থেকেও একদিন আমার বউ এইভাবে চলে যাবে। আমার বাবা যেরকমভাবে অসহায় হয়ে পড়েছিল সেভাবে আমি একদিন অসহায় হয়ে যাব। আমার সন্তানও আমার মতন একদিন অনাথ হয়ে যাবে। এই ধারণাটা বুকের মধ্যে নিয়ে সেই ছেলেটি সারা জীবন যন্ত্রণায় ছটফট করে। এই যন্ত্রণাটা বেকারত্বের জ্বালা থেকে অনেক বেশি যন্ত্রণা। এই যন্ত্রণাটা একটা সংসারকে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বা স্বাচ্ছন্দ্যে রাখার জন্য তার থেকেও অনেক বেশি যন্ত্রণা দেয়। সেই ছেলেটা না পারে নিজেকে বড় করতে, না পারে নিজেকে ছোট করতে। ওই ছেলেটি সংসার তো দূরের কথা, মেয়েদের ছায়া দেখলেও ভয়তে পালায়। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী কিন্তু ছেলেটা না, এর জন্য দায়ী একজন নারী। নারীর তো বিভিন্ন রকম রূপ হয়, ভালোও হয় খারাপও হয়। ভালো তো অনেক আছে, কিন্তু খারাপের সংখ্যাও কম নয়। কিন্তু একটা ছেলে অনেক সময় মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না, বিশেষ করে তার মাকে দেখে যদি মেয়েদের সম্পর্কে খারাপ কিছু শেখে সেই কথাটাও জীবনে কখনো বলতে পারবে না। একটা ছেলে যেরকম মেয়েকেই পছন্দ করুক না কেন, যেই মেয়েকেই ভালো লাগুক না কেন, পৃথিবীর আদিকাল থেকে আজ অবধি একজন ছেলে তার ভাবনায়, তার চিন্তায়, তার মানসিকতায় নারীর একটা মাত্রই রূপ, সেটা হচ্ছে একজন নারী সে যেন তার মায়ের মতন হয়। একটা নারী তার জন্য একটা আদর্শ থাকে। মানে এক কথায় একটা ছেলে এখনো অবধি একজন আদর্শ নারীকেই চেনে, একজন আদর্শ নারীকেই চায়। তারা যেটা ওপরে দেখায় সেটা কিন্তু সত্যি নয়। সে যত খারাপ ছেলেই হোক না কেন, যত বদমাস ছেলেই হোক না কেন, তার মনে নারীদের একটা মাত্রই রূপ, তাদের মনে নারীদের একটা মাত্রই চরিত্র, সেটা হচ্ছে একজন শান্ত স্নিগ্ধ আদর্শ নারী।